আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে আলোচনা করব জাস্ট একটা ছক নিয়ে, যে ছক থেকে মেডিকেলে 20টা প্রশ্ন আসছে। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলো, ঘটনা সত্য। তো নিউটনের বলবিদ্যায় একটি ছক রয়েছে, এই ছকটি থেকে এতবার প্রশ্ন আসছে যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো কি সেই ছকটা, চলো আমরা একবার পড়ে নিই। সেটা হচ্ছে যে মৌলিক যে বলগুলো আছে না, 4 প্রকার, তোমরা সবাই কিন্তু পড়ছো, কিন্তু এটা যে এতবার আসছে এটা হয়তো জানো না বা অ্যানালাইসিস করোনি। আমরা আজকে সেটা পড়বো এবং আমরা একবারে হাতে নাতে দেখবো যে কোথায় কত সালে আসছে। ফার্স্ট অফ অল আমরা একবার পড়ে নিই। হ্যাঁ, যে মৌলিক বল যে টোটাল 4টা আছে, একটা হচ্ছে মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎ চৌম্বকীয় বল এবং হচ্ছে সবল নিউক্লিয় বল। তো মহাকর্ষ বলটা সবচাইতে কিন্তু দুর্বল বল, মহাকর্ষ যে বলটা আছে এটা সবচেয়ে দুর্বল বল। এবং এইটা কোন কণার কারণে হয়ে থাকে বলো দেখি? এটা গ্রাভিটন নামক কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে, এই বলটা কিন্তু শুধুমাত্র আকর্ষণধর্মী, অর্থাৎ কোনো বিকর্ষণ হয় না। ঠিক আছে, শুধুমাত্র আকর্ষণধর্মী। অসীম এই বলের মান কখনো শূন্য হয় না, মানে এই বলটা মানে অসীম দূরত্ব পর্যন্ত চলতে থাকে, খুব ছোট হয় বাট কখনো শূন্য হয় না। তারপর আমরা যে আপেক্ষিক সবলতা যদি আমরা ধরে নিই এইটার সবলতা দিক দিয়ে 1, তাহলে দুর্বল নিউক্লিয় বল হবে 10⁻30, তার মানে মহাকর্ষের চাইতেও অনেক শক্তিশালী। তারপরে হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল অনুযায়ী, হ্যাঁ, বলের জন্য সেটা কত হবে? 10⁻39। এবং এটা কিন্তু শাহজাহান তপন স্যারের অনুযায়ী, আর তোফাজ্জল স্যারের বই অনুযায়ী 10⁻40। এখন প্রশ্ন হচ্ছে, যদি পরীক্ষায় আসে তুমি কোনটা দিবা? তুমি 10⁻39 দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এখন যদি অপশন যদি 10⁻39 না থেকে যদি 10⁻40 থাকে এবং অন্য অপশন থাকে 42, 45, 46, তুমি কি ব্ল্যাঙ্ক রেখে আসবা? না, তখন তুমি 40 দাগাবা। আর হচ্ছে সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে শাহজাহান তপন স্যারের বই দেওয়া আছে 10⁻41 এবং তোফাজ্জল স্যারের বই 10⁻42। অনুরূপভাবে তপন স্যারের বইটা আগে ফলো করবা যদি দুইটা অপশনে থাকে, আর যদি তপন স্যারেরটা যদি অপশন না থাকে তাহলে 42 তোফাজ্জল স্যারেরটা ফলো করবা। দ্যাটস ইট। ঠিক আছে, এখন এইটা গেল এক ধরনের তুলনা। আরেক ধরনের তুলনা হতে পারে, সেটা আমরা হচ্ছে যে সবচেয়ে পাওয়ারফুল যে তাকে যদি আমরা 1 ধরি, এখানে কি সবচেয়ে দুর্বলটাকে 1 ধরছি, এখন সবচেয়ে পাওয়ারফুলটাকে যদি 1 ধরি, অর্থাৎ সবল নিউক্লিয় বলকে যদি 1 ধরি, তখন তখন কি হবে? মহাকর্ষ বলটা হয়ে যাবে 10⁻41। ঠিক আছে, তারপর দুর্বল নিউক্লিয় বল কত হবে? 10⁻11। এগুলো মুখস্থ রাখবা। তারপরে কি তড়িৎ চুম্বকীয় বলটা হচ্ছে 10⁻2 এবং সবল নিউক্লিয় 1। এখন এখান থেকে প্রতি বছর আসে না, মানে এই যে সংখ্যাগুলো আছে এখান থেকে মানে একটা দুটা আসছে। এখন তোমাদের সময় কোনটা আসবে বলা যায় না, বাট আসছে। হ্যাঁ, বেশি আসছে তোমার মূলত যে কণার নামগুলা, তারপরে ধরন, বৈশিষ্ট্য, এগুলো থেকে আমি পড়াচ্ছি, সবগুলোকে পড়াই। এখানে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যকার বলটা, যেই বলটা থাকে সেটা হচ্ছে একটা মহাকর্ষ বলের একটা উদাহরণ হিসেবে তোমরা ধরতে পারো। তারপরে এই ছকটা অনেক বেশি, এই পাঠটুকু অনেক বেশি গুরুত্বপূর্ণ যে দুর্বল নিউক্লিয় বল আসলে কি? নিউক্লিয় বিটা ভাঙনের জন্য দায়ী, অধিকাংশ তেজস্ক্রিয় ভাঙার জন্য দায়ী। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে 3 ধরনের রশ্মি বের হয়, তোমরা সবাই জানো, এটা আলফা, বিটা এবং গামা। এবং এখানে তড়িৎচুম্বকীয় যে বলটা রয়েছে সেখানে উদাহরণগুলো কি কি? যেমন চন্দ্র এবং সূর্যের মধ্যকার বল কিন্তু তড়িৎচুম্বকীয় বল বলা যেতে পারে। ইলেকট্রন প্রোটনের মধ্যকার বল, হ্যাঁ, স্প্রিং এর মধ্যকার বল, রাসায়নিক বিক্রিয়া, আণবিক গঠন, স্থিতিস্থাপক বল, এগুলা তড়িৎচুম্বকীয় বলের উদাহরণ। প্রোটন ও নিউট্রনকে আবদ্ধ করে রাখে যেটা, সেটাকে আমরা প্রোটন এবং নিউট্রনকে আবদ্ধ করে রাখে নিউক্লিয়াস, তাই না? এখন নিউক্লিয়াসের মধ্যে কিন্তু তারা ফিক্সড ভাবে থাকে, তারা কিন্তু বের হয়ে যেতে পারে না, তারা ব্লাস্ট হয়ে যায় না। কেন যায় না? কারণ হচ্ছে সবল নিউক্লিয় বল তাদেরকে আটকায় রাখে। সবল নিউক্লিয় বল যেই কণার কারণে কাজটা করে থাকে তার কিন্তু নাম হলো মেসন বা গ্লুয়ন কণার। ঠিক আছে, এবং এটা কিন্তু আকর্ষণধর্মী, অর্থাৎ এখানে কোনো বিকর্ষণ হবে না। তারপরে এটা ডিস্টেন্স 10⁻−15 মিটার থেকে 10⁻14 মিটার কাজ করে থাকে, তারপর নিউক্লিয়াসের ভিতরে, হ্যাঁ, এটার রেডিয়াস তোমরা জানো এরকম রেঞ্জেরই হয়ে থাকে। কোন কোন কণার কারণে দেখো, খেয়াল করে দেখো কোন কোন প্রভাবিত কণা। প্রভাবিত কণা হচ্ছে প্রোটন এবং নিউট্রন। প্রোটন নিউট্রন কিন্তু কাজ করে না, মানে ব্যাপার প্রশ্ন কিন্তু এরকম না যে সবল নিউক্লিয় বল হয় কোন কণার কারণে, না, প্রোটন এবং নিউট্রন কণার মাধ্যমে কারণে হয় না, হয়ে থাকে মেসন গ্লুয়ন কণার কারণে, কিন্তু প্রভাবিত হয়ে যায় প্রোটন এবং নিউট্রন। ঠিক আছে, তড়িৎচুম্বকীয় বলের ক্ষেত্রে প্রভাবিত হয় কে? আধানযুক্ত কণাগুলো। তো আশা করি তোমাদের এই পুরো জিনিসগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। দেখো, ইলেকট্রন প্রোটন মধ্যকার বলকে কিন্তু তুমি মহাকর্ষ বলও বলতে পারো, আবার তুমি তড়িৎচুম্বকীয় বলও কিন্তু বলতে পারো, দুইটাই কিন্তু আছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা পড়বো যে মেডিকেলে আসলে কিরকম টাইপের প্রশ্ন আসছে। যেমন প্রথম প্রশ্ন, কোনটি সবচেয়ে শক্তিশালী বল? এটা আমরা ছকে পড়ছি, সবচেয়ে শক্তিশালী সবল নিউক্লিয় বল। ঠিক আছে, কারণ পাওয়ারটা কত ছিল মনে আছে? এটা পাওয়ারটা অনেক বেশি ছিল, 10⁻41 ছিল। হ্যাঁ, তাহলে এটা আমরা আনসারটা কি দাগিয়ে ফেলবো? এটার আনসারটা চলো দাগিয়ে ফেলি, কি? সবল নিউক্লিয়
বল বা পারমাণবিক বল, একই কথা। কোন কণা বিনিময়ের মাধ্যমে তড়িৎচুম্বকীয় বলটা হয়ে থাকে? ফোটন কণা। কোন কণার মাধ্যমে হয়ে থাকে? ফোটন কণা। এই যে কোন কণার মাধ্যমে হয়ে থাকে? ফোটন কণা। হ্যাঁ, তাহলে এটা আমাদের আনসার, ফোটন কণা। নেক্সট কোয়েশ্চেন, আণবিক গঠন কোন বল দ্বারা গঠিত হয়ে থাকে? এটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে তড়িৎচুম্বকীয় যে বলের যে উদাহরণগুলো ছিল এখানে, এই যে দেখো আণবিক গঠন, এই যে আণবিক গঠন। হ্যাঁ, আমি তোমাদেরকে প্রুফ দিয়ে দিয়ে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কত সালে কোনটা আসছে। এটা এএফএমসি তে আসছে 2021 সালে, আর আগের প্রশ্নটা আসছে কোথায়? মেডিকেলে 2022 সালে। তার আগের প্রশ্নটা এএফএমসি 2022 সালে আসছে। সো এএফএমসি তে পরপর 2 বছর সেম টপিক থেকে আসছে। দেখছো এখান থেকেও আসছে, আবার ওইখান থেকেও আসছে। তাহলে এটা আমরা উত্তরটা কি দেখাবো? তাড়িৎচুম্বকীয় বল। আরো আছে, দেখবা যে একই রকম প্রশ্ন যে কতবার আসছে। কোন বল সবচেয়ে শক্তিশালী? এটা আমরা কিছুক্ষণ আগে না পড়লাম। হ্যাঁ, দেখো এখানে আবার আসছে। এটা কোথায় আসছে? এএফএমসি তে 2021 সালে আসছে। সবল নিউক্লিয় বলটা যে সবচেয়ে শক্তিশালী, কিছুক্ষণ আগে আমরা এটা পড়লাম। হ্যাঁ, এটা কোথায়? এএফএমসি 2022 সালে। অর্থাৎ প্রশ্ন কিন্তু পরপর 2 বছর সেম রকম প্রশ্ন আসতে পারে। আরও আছে, শুধু এফএমসি না, তোমরা ভাবো এফএমসিতে মনে ঘটনা ঘটে না, মেডিকেল ডেন্টালও হয়েছে। কোনটি মহাবিশ্বের মৌলিক বলের, মানে পরপর একই রকম প্রশ্ন, সেটা বলিনি, এই ছক থেকে আসছে এরকম। কোনটি মহাবিশ্বের মৌলিক বলের অন্তর্ভুক্ত নয়? তার মানে যে 4টা আছে 4টা বাইরে যাকে বাবা, 4টা বাইরে কি আছে? ঘাত বল কি কোনো কণা? না, ঘাত বল তো কোনো কণাই না। পদার্থবিজ্ঞানী আব্দুল সালাম এবং স্টিফেন ওয়াইনবার্গ কোন বল দুটিকে একীভূত করেছেন? তারা ওই যে দুর্বল নিউক্লিয় আর যে তাড়িৎচুম্বক ছিল, দুটাকে তারা কম্বাইন করে ফেলছে, ঠিক আছে। তারপরের প্রশ্ন, দুর্বল নিউক্লিয় বল সৃষ্টির কারণটা কি? ওই যে বিটা ক্ষয়, এটা কিন্তু আমাদেরকে দাগাই দিছিলাম। হ্যাঁ, মানে পড়ে দিছিলাম। হ্যাঁ, এই যে খেয়াল করে দেখো, বিটা ক্ষয় কিন্তু আমাদের ছিল, এই যে বিটা ক্ষয়, এটা দাগাই দিছিলাম, সুন্দর করে বলছিলাম যে এগুলো কিন্তু পরীক্ষা আসছে। এটা আনসারটা কি হবে? বিটা ক্ষয়। সবচেয়ে দুর্বল বল কোনটা? সবার প্রথমে পড়াইছে আজকে ক্লাসে, প্রথম লাইনটা আমার এটা ছিল, মহাকর্ষ বল। মৌলিক বলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটা? এটা দেখো ডেন্টাল 2019 সালে আসছে। এটা কিন্তু আমি দেখাইছি যে এফএমসি তে আসছে, মেডিকেলে আসছে, ডেন্টালেও আসছে। আণবিক গঠনের জন্য দায়ী কোনটা? এটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম। হ্যাঁ, আণবিক গঠনের জন্য দায়ী তড়িৎচুম্বকীয় বল, এটা আমরা পড়ছিলাম কিছুক্ষণ আগে। এটা আবার রিপিট হয়েছে, এটা কত সালে? এটা ডেন্টাল 2017 সালে। তারপরে প্রশ্ন, সবচেয়ে দুর্বল কোনটা? মহাকর্ষ বল। এই নিয়ে 3বার আসলো। দুর্বল নিউক্লিয় বলের কারণটা কি? বোজন কণা। দুর্বল নিউক্লিয় বলের কারণটা কি? বোজন কণা। এটা আমরা কোথায় পড়ছি বলো দেখি, কোথায় পড়ছি? ওই যে দুর্বল নিউক্লিয় বল কোথায়? এই যে দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে। তো প্রত্যেকটা কণা থেকে কিন্তু পরীক্ষায় আসছে, প্রত্যেকটা কণা থেকে, ওকে, রিপিটেড ভাবে আসছে। আচ্ছা, তারপর কি? কোন কণার কারণে আমাদের তার চুম্বকীয় এটা হয়? এটাও রিপিট হয়েছে, এটা ফোটন। খেয়াল করে দেখো এটা কোথায় আসছে? এটা ডেন্টাল 2016 সালে আসছে। তার মানে বুঝতে পারতেছো প্রশ্ন কিন্তু একটা ছক থেকে কতবার আসছে। তারপর প্রশ্ন, কোন ধরনের কণার বিনিময়ের কারণে মহাকর্ষ বল হয়ে থাকে? গ্রাভিটন। এটাও কিন্তু তোমাদেরকে দেখাই দিচ্ছি, ছকের মধ্যে আছে, ছকের বাইরে কিচ্ছু না। কিন্তু আমি যতগুলো পড়াচ্ছি আজকে 20টা অবজেক্টিভ পড়াবো, সব একটা ছক থেকে। সর্বাপেক্ষা দুর্বল কোনটা? মহাকর্ষ বল। একটি মহাবিশ্বের মৌলিক বলের অন্তর্ভুক্ত নয়, ঘাত বল। তারপরে হচ্ছে আমাদের প্রশ্ন হলো, মেডিকেল 2007 আসা যে নিম্নলিখিত কোন বল ইলেকট্রনকে নিউক্লিয়াসের সঙ্গে আবদ্ধ করে পরমাণু তৈরি করে? এই নিউক্লিয়াস শব্দটা দেখেই অনেকে ধাপধুপ করে কি দেখাই দিবে? সবল নিউক্লিয় বল দেখাই দিবে। কারণ কি? তারাও যে ছকের মধ্যে পড়ছিল যে নিউক্লিয়াসকে কি করে থাকে, ওই যে প্রোটন এবং নিউট্রনকে আবদ্ধ করে নিউক্লিয়াস তৈরি করে। তারা অনেকে আছে নিউক্লিয়াসটাকে ফোকাস দেবে, বাট প্রোটন এবং নিউট্রনকে ফোকাস দিবে না। এখানে একটা খেয়াল করে দেখো, এখানে নিউক্লিয়াসের কথা যে বলছে, প্রোটন এবং নিউট্রন, ইলেকট্রনের কথা কিন্তু বলে নাই। তার মানে সবল নিউক্লিয় বলে ইলেকট্রনের সাথে কোনো কাহিনী নাই, কিন্তু ইলেকট্রনের সাথে কিন্তু কাহিনী আছে আমাদের কি? তাড়িৎচুম্বক বলের। তাইলে তুমি যদি এখানে ভুলে যদি সবল নিউক্লিয় বল ধাগায় দাও, তোমার কিন্তু কাটা যাবে, ঠিক আছে। এটা নিউক্লিয়াসের সাথে কার বলছে? ইলেকট্রনের সাথে সম্পর্ক কার? তাড়িৎচুম্বকীয় বল। কারণ কি? কারেন্ট কিন্তু ইলেকট্রনের সাথে কানেক্টেড, ঠিক আছে। তারপরে যদি মহাকর্ষ বলের সূচক যদি 1 হয়, তবে কি নিউক্লিয় সবল বলের আপেক্ষিকটা কত হবে? ওই যে সবচেয়ে বেশি যেটা 10⁻41 বলছিলাম না, যে এটা কোন স্যার দেওয়া আছে? এটা তপন স্যার দেওয়া হচ্ছে 10⁻41। 10⁻42 যদি থাকতো তাহলে তুমি 10⁻41 দাগাইতা, আর যদি 10⁻41 না থাকে, যদি 42 দাগাইতো, তুমি 42 দাগাইতা, ঠিক আছে। আচ্ছা, 10⁻41। কোন মৌলিক বলের কারণে নিউট্রন এবং বিটা কণার ক্ষয় হয়? অলরেডি আমরা বলছি যে দুর্বল নিউক্লিয় বল। কোন কণা পারস্পরিক বিনিময়ের জন্য তাড়িৎচুম্বকীয় বল কার্যকর হয়ে থাকে? ফোটন কণার জন্য। এটাও রিপিট হয়েছে, দেখো এটা কত আসছে?
মেডিকেল 2023 সালে, অর্থাৎ লেটেস্ট কোয়েশ্চেন। সো আমি তোমাদেরকে আজকে 20টা কোয়েশ্চেন সলভ করে দিয়েছি, প্রত্যেকটা আসছে একটা মাত্র ছক থেকে। সো ছকটা ভালো মতো পড়ে যাও, মেডিকেল, ডেন্টাল অথবা এফএমসি একটা না একটাতে ইনশাল্লাহ আসবে। সো সবার জন্য শুভকামনা রইল। তো তোমাদের জন্য এরকম আরো ভিডিও নিয়ে আসবো, অবশ্যই তোমরা চোখ রাখবে প্যাটার্স অফ বায়োলজিতে।